হ্যাঁ ছবি তুলে দিই। এটা ছেলে
সংবিধানের যে ধারাগুলো এই শ্রেণীকে উন্নত করার জন্য যে মহারাষ্ট্র বাবা সাহেব করে গেছে, সেই জায়গাটা দেখার আমার খুশি লাগে। 60 বছরের মধ্যে আমরা কি পেলাম, 52 বছর পরে আমরা কি পেলাম, সেটা মনে হয় আমরা এখন পর্যালোচনা করে দেখতে পারি। পর্যালোচনা এই জন্য করে দেখতে পারি, যদি আমরা পর্যালোচনা করি যে কি ছিল, কি করা দরকার ছিল, সেগুলো পরবর্তী সময়ে আলোচনা করে কনস্টিটিউশনে সোশ্যাল আপডেটের জন্য বাবা সাহেব যে কথাগুলো বলে দিয়েছে, আজকে দিনে যদি দাঁড়িয়ে দেখি যে সত্যিই কি আমাদের অস্পৃশ্যতা সমাজ থেকে দূর হয়ে গিয়েছে, অত্যাচার সত্যিই দূর হয়ে গিয়েছে। আমাকে যদি প্রশ্ন করা হয় বলবো হ্যাঁ, অনেক অংশেই দূর হয়েছে। আবার যদি বলেন এখনো তো কিছুটা নেই, আমি বলবো যে এখনো সমাজ আমাদের সেইভাবে হতে পারেনি, সমাজে এখনো পর্যন্ত অস্পৃশ্যতা আছে। তাই তো আজকালকার কিছুক্ষণ আগে ইসলাম আমরা দেখাচ্ছিলেন একটা পেপার, পেপারটা নিয়ে দলিতের সম্পর্কে বলা যায় হাউ দে হ্যাভ বিন ডিপ্রাইভড। কিছুদিন আগে দেখবেন উড়িষ্যাতে মন্দিরে ঢুকতে দেওয়া যায় না। সবাই চেষ্টা করুন, আমি আমার কথা বলি। আজকে বিশেষ অনুষ্ঠানে আমাদের জন্মদিন আমরা উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য এই উপস্থিতি নয়, আমাদের বলে গেলে দর্শক ঘরে যাওয়া, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা কত সহানুভূতি, কত সহযোগিতা চেষ্টা করছি, এটাই আমার বড় কথা। আমি আশা করবো আগামী দিনে আমাদের উদ্দেশ্য একটাই হবে যে আমাদের সমাজকে এগিয়ে যাওয়ার জন্য কিছু পরিকল্পনা করা, এটাই বলে আমি আমার শেষ করছি।
উপস্থিত করবেন। আপনারা আসন সংগ্রহ করুন এবং মূল্যবান বক্তব্য শুনুন। সর্বভারতীয় তাপসী জাতি, উপজাতি ও অন্যান্য অনুদ্ভূত শ্রেণীর সমন্বয়ে পরিষদের এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সমাজে নিপীড়িত, সমাজের দলিত ও দরিদ্র মানুষদের নিয়ে এই প্রতিষ্ঠান। আমাদের অল ইন্ডিয়া এসসি কাউন্সিলের সকল সদস্যকে শুভকামনা জানিয়ে এবং ডক্টর বি.আর. আম্বেদকরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত। এরপর মহাসচিব শ্রী কে এন দাস মহাশয় জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। হলিডে সিটি পলিটিক্যাল কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হলিডে সিটি পলিটিক্যাল কাউন্সিল জিন্দাবাদ। মণ্ডল প্রতিনিধি মালা দিচ্ছে। জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। সাহেবের প্রতিনিধিদের মালা দিচ্ছেন। জয় ভীম জয় ভারত, জয় ভীম, জয় ভারত। জয় ভীম জয় ভারত। জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। SC/ST জিন্দাবাদ। SC/ST জিন্দাবাদ। বাবা সাহেব অমর রহে। এই ভগবান সরকার যাকে এখন পুষ্পস্তবকে বরণ করা হচ্ছে, তার কথা আপনাকে আমরা আগেই বলেছি, যাকে এখন বাংলার বিশাখা বলা হয়। নবীন মণ্ডল, নবীন মণ্ডল। সুভাষ মণ্ডল, তরুণমূর্তি সুভাষ মণ্ডল, সাগরদ্বীপে যাকে জেলার জন্য এক খণ্ড জমি দিয়েছে, যাকে সাগর থেকে পাহাড় পর্যন্ত দলিত মানুষের সেবায় উৎসর্গ হতে আপনারা আশীর্বাদ করবেন। ছবিটা ᱱᱚᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱵᱚᱭᱦᱟ ᱢᱟᱹᱭ ᱠᱚ ᱵᱟᱵᱟ ᱠᱚ ᱟᱭᱳ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ ᱯᱮ, ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱟᱞᱮ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ। ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱡᱟᱢᱟᱞᱯᱩᱨ ᱵᱞᱚᱠ ᱤউᱱᱤᱴ ᱩᱛᱱᱟᱹᱣ ᱨᱟᱠᱟᱵᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱵᱞᱚᱠ ᱤউᱱᱤᱴ ᱪᱮᱫ ᱠᱟᱹᱢᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟᱭ, ᱪᱮᱫ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱠᱚ ᱫᱮᱠᱷᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟᱭ, ᱚᱱᱟ ᱵᱟᱲᱟᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱵᱟᱲᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱠᱚ ᱦᱮᱡ ᱥᱮᱴᱮᱨ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱰᱟᱹᱦᱤ ᱨᱮ, ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱤᱧᱟᱹᱜ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱮᱬᱟᱭ, ᱩᱱᱤ ᱡᱩᱫᱤ ᱥᱟর্টিফিকেট ᱥᱮ ᱠᱟᱥᱴ ᱥᱟর্টিফᱤᱠᱮᱴ প্রমাণপত্র, জাতীয় প্রমাণপত্র ওডোক ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱚᱸᱰᱮ ᱟᱹᱰᱤ ᱥᱚᱦᱚᱡ ᱛᱮ ᱵᱟᱠᱚ ᱮᱢᱚᱜᱼᱟ। ᱟᱫᱚ ᱧᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱜᱩ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ,
ᱵᱟᱯᱮ ᱮᱢᱟᱭᱟ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱚᱱᱠᱟ ᱡᱩᱫᱤ ᱚᱠᱚᱭ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱱᱟᱴ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱚᱛᱷᱚᱪᱚ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱤᱠᱮᱴ ᱵᱟᱯᱮ ᱮᱢᱟᱭ ᱠᱟᱱᱟ তাহলে ᱱᱚᱣᱟ সংগঠন ᱠᱷᱚᱱ ᱠᱟᱛᱷᱟ ᱞᱮ ᱮᱢᱮᱜᱼᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱚᱱᱟ ᱥᱟᱨᱴᱤফᱤᱠᱮᱴ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱳᱭ ᱵᱳᱭ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱠᱚ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ট্রাইবেল ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱣᱟᱜ ᱵᱳᱭ ᱵᱳᱭ ᱨᱮᱱᱟᱜ ল মেনা তাবনা যে শিক্ষা ল ওনা কত ল নড়ে কয় বাড়ায় দাঁড়ায় এখন আরো বিভিন্ন রকম দেখছি এইসব কাজগুলো আমরা করছি যেমন আমরা এই ইন্দিরা আবাসনে কিছুদিন আগে ইন্দিরা আবাসনে একটা ঘর আমাদের মেম্বার সে ছিল তাই ইন্দিরা আবাসনের ঘরটা সব স্যাংশন হয়ে গেছে সমস্ত কিছু এসে গেছে কিন্তু সেই ইন্দিরা আবাসন ঘরটা তাকে না দিয়ে অন্য একজন দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল আমরা জানতে পেরে খোঁজখবর নিয়ে আমরা সেই ইন্দিরা আবাসন ঘরটা আবার তাকে জয় ভীম জয় ভারত উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়কে আমাদের যারা নিরাপদ থেকে এসেছে তাদেরকে এবং প্রশাসনিক একটা গরিব মানুষের একটা মেয়েকে ভালো মেয়েকে হয়তো দেখতে পেয়েছে সে তখন সেই তার লাঠিয়াল দিয়ে সেই গরিব মা বোনটাকে তুলে আনার জন্য তার লাঠিয়ালটাকে তুলে পাঠিয়েছে এবং সেই লাঠিয়ালরা সেই গরিব মায়ের সেই মেয়েটাকে তুলে আনতে গেছে এবার লক্ষ্য করে আপনি দেখুন যে এখানে শোষিত হচ্ছে কারা যে লাঠিয়াল সে আপনার ঘরের অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং এই সম্প্রদায়ের লোক এবং যাকে তুলে নিয়ে আসতে গেছে সেও আমাদের তুলে বলুন এবং আমরা যতটা পারবো চেষ্টা করবো আপনার বিষয়বস্তুগুলোকে সঠিকভাবে সমাধান করার এছাড়া আরও কিছু কিছু জিনিস আমি দেবকার কিছু কিছু বলে গেছেন তো আমি সেই কথাগুলি কিছু কিছু বলছি যেমন ধরুন এক্সচেঞ্জে যাচ্ছে ঘুরে চলে আসছে আমরা ওনাদের বলবো আমাদের কাছে একবার একটু আসুন আমরা পারতপক্ষে চেষ্টা করব সঠিক ব্যক্তিকে যদি আপনার ঠিক করবার উপযুক্ত প্রার্থী আপনি হন আমরা চেষ্টা করবো আপনাকে অন্তত ভয়টা দেওয়ার এছাড়া ধরুন যেসব আইআরটিভি প্রধানমন্ত্রী যেসব লোন বা ঘর বাড়ি যেগুলো হচ্ছে সেইগুলো যাতে যথাযথভাবে আপনারা পান সেইগুলো আমরা কাউন্সিলের পক্ষ থেকে চেষ্টা করবো যাতে আপনি পান এবং বারবার ধন্যবাদ জানাবো আমাদের যে প্রশাসনকে এবং আমাদের সর্বভারতীয় তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের সমন্বয় পরিষদের কলকাতা থেকে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিত্ব আছেন তাদেরকে এবং ধন্যবাদ জানাবো ও তাদেরকে যারা এখানে সকলে উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের জন্য কল তো দেয়নি এমনও বলেছে তোমার আর এক্সচেঞ্জে আসার কোনো দরকার নেই এই সমস্ত তথ্য সংগ্রহ করে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম ঠিকানা সমস্ত নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে যেখানে এমপ্লয়মেন্ট দপ্তরের অফিস মন্ত্রী বসে থাকেন তার কাছে আমরা সুনির্দিষ্ট অভিযোগ আমি দায়ের করেছি আমাদের কাউন্সিলের পক্ষ থেকে মাত্র 10-12 দিন আগে এটা আমরা শ্রমমন্ত্রীর দপ্তরে পৌঁছে দিয়েছি এবং শ্রমমন্ত্রীকে আমরা অ্যাডভাইস করেছি এবং বলেছি যে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসাররা থাকে সারা পশ্চিমবঙ্গের যত বেকার ছেলে তাদেরকে চাকরি দেওয়ার ক্ষমতা তাদের নেই কিন্তু তাদের সাথে যেন একটু স্নেহশীল ব্যবহারটুকু অন্তত করে এই কথাটা যেন আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দপ্তরে পৌঁছে দেবেন এই কথা বলে আমরা 7 দিন আগেই আবেদনটা রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে দিয়েছি আমরা তার রিপ্লাই এখনো পাইনি পেলে আপনাদের জানাবো গিয়ে কৃষকরা মাঝে মধ্যেই বজ্রাঘাতে মারা যান বজ্রাঘাতে মারা গেলে বা রেল দুর্ঘটনায় মারা গেলে বা সাপের কামড়ে মারা গেলে সরকারের পক্ষ থেকে প্রিমিয়াম দেওয়া থাকে তাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে এই রকম ইন্স্যুরেন্সের টাকার ব্যাপারটার জন্য লোকেরা পঞ্চায়েতের দৌড়ে দৌড়ে ঘোরে কিন্তু পঞ্চায়েত থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় কিন্তু টাকাটা কিন্তু সরকারের নিজের ঘর থেকে দেওয়া হয় না দেওয়া হয় ইন্স্যুরেন্স কোম্পানির ঘর থেকে এই রকমই একটা আপনাদের পাশের গ্রামের ঘটনা একজন ছেলে তার এখানে এসে পৌঁছবার কথা তার আত্মীয় এখানে এসে গেছে তার দাদা মাঠে কাজ করতে গিয়ে মারা গেছে দেয়নি বরং তাকে 1 টাকা রোজে বাড়ি বাড়ি গরু দোয়াতে হয়
30টা গরু সে সারাদিনে দোয়াতে পারে এবং 30 টাকা তার রোজ। তখন আমরা তাকে বললাম, তুমি সেই টাকাটা পেয়েছো কিনা? তখন বলল, না, আমি 7 বছর ধরে ঘুরছি, আমাকে টাকা দেয়নি এবং দেবে না বলে জমা করেছে। ইতিমধ্যে আমরা যেভাবে কাজ করি তাতে সব দিক থেকে সবার কাছ থেকে সাহায্য নেই, আমরা কাজটা করি। আমরা জানতে পারলাম যে বাজ পড়ে মারা গেলে আমার মা বললেন যে তোমরা 10,000 টাকার জন্য কেন চাইছো? 20,000 টাকা করে দিয়েছে তো 5-7 বছর আগেই, তোমরা 20,000 টাকার ডিমান্ড করো। তা 20,000 টাকার ডিমান্ডের জন্য যে গভর্নমেন্টের অর্ডার দরকার, কালেক্টর থেকে সেই অর্ডারও আমাদের কাছে পৌঁছে গেছে। ছেলেটি আবার তাদের সাহায্যের জন্যে 20,000 টাকার ডিমান্ড পাবে। এবং আমার মা আরও জানালেন, কেন্দ্রীয় সরকার 50,000 টাকার আরেকটি প্রকল্প করেছে যারা এরকম দুর্ঘটনায় মারা যাবে, সেই অর্ডার আমাদের এখন হাতে এসে পৌঁছয়নি। এই রকম ঘটনাগুলো যদি ঘটে, মানুষের কাছে এই সাহায্যটুকুর হাত যদি আপনারা বাড়িয়ে দিতে পারেন, যে কোনো ইউনিটের পক্ষ থেকে, যে কোনো গরিব মানুষের পক্ষ থেকে, যে কোনো গরিব মানুষের সাহায্য করতে পারেন, তাহলে আমাদের মতন অরাজনৈতিক সামাজিক সংগঠন শুধু উপকৃত হবে না, সমাজের মানুষরা যে উপকৃত হবে সেই সম্পর্কে বলাই বাহুল্য। এবং এই উপকারের ফলে সমাজ কিছুটা দিশা পাবে। দেখেন যে মেয়েরা যদি লেখাপড়া না শিখে ঘরের মধ্যে পর্দাশীল হয়ে থাকে, তাহলে প্রকৃত শিক্ষা যে শিক্ষা সন্তানরা পেয়ে থাকে, সেই শিক্ষা থেকে সন্তানরা বঞ্চিত হবে। আগে মা শিক্ষিত হোক, তবে তো তার সন্তান শিক্ষিত হবে। মা যদি তার নিজের সমস্যা না বুঝতে পারে, আমরাও সমাজের একজন সদস্য, আমাদেরও অধিকার আছে, আমার সন্তানকে মানুষ করার অধিকার সম্পূর্ণ আমার। প্রথম তো হলো এই ছোট জাত, কেন আমরা করলাম? আমরা তো ছোট না, ছোট জাত, ছোট লোক এগুলো শিক্ষার উপরে নির্ভর করে। হ্যাঁ, কখনই ছোট জাত আমি হবো যদি আমার মধ্যে শিক্ষা না থাকে। আজ আমি শিক্ষিত হই, তারপরে আমি অন্যের শ্রী জেএন দাস মহাশয়, আজকে এবং অন্যান্য অতিথিবর্গ, আজ এই জামালপুর ইউনিটের যে আনুষ্ঠানিক উদ্বোধন অল ইন্ডিয়া এসসি বিসি কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে ওনাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, ওনাদের অনুমোদন দেওয়া হয়েছিল এই ইউনিটের, সেই ইউনিটেরই আনুষ্ঠানিক উদ্বোধন আজকে ওনারা আয়োজিত করতে পেরেছেন এবং সেই আয়োজিতে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হয়ে আমাদের নিজেদেরকে আমরা নিজেরা একটা ইউনিটের সংখ্যা মাইলস্টোন আমরা আজকে বাগিয়েছি। বিশেষ করে এমন একটা সময়ের মধ্যে দিয়ে স্বাধীনতার 60 বছর পরেও যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে, তার ফলে আমাদের আজকে এই মানুষের চেতনা এবং মানুষের সমস্যার সমাধানের বিকল্প পথ যে বাবা সাহেব আম্বেদকর, ভারত রত্ন বাবা ডক্টর বি.আর. আম্বেদকর যে সাংবিধানিক স্বীকৃতি আমাদের পাওয়ার যে স্থানগুলো দিয়ে গেছেন, সেই সব সাংবিধানিক অধিকারগুলো আমরা সরকারের কাছে ইমপ্লিমেন্ট করানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়ে আগামী দিনে বা এই এখন আমাদের চলতে হচ্ছে, সেই উদ্যোগগুলো আজকে আমরা সমস্ত মানুষের কাছে উপস্থাপন করার জন্যই এই প্রচেষ্টা, আমাদের এই আহ্বান যে সর্বস্তরের মানুষ সমস্যার কথাগুলো জানুক এবং যারা যে সমস্যাগুলো উপভোগ করছেন বা সমস্যাগুলো ভোগ করছেন তারা কিভাবে সেই সমস্যাগুলো থেকে সমাধান পাবে, এটাই আমাদের লক্ষ্য, মানুষের কাছে পৌঁছানো। আমরা চেয়েছিলাম যে আজকে বিভিন্ন সরকারি দপ্তরের এবং এখানে প্রতিনিধিরা উপস্থিত, আমরা যে ইউনিটের একটা অ্যাপ্রুভাল দিতে পেরেছি, সেই ইউনিটকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার উপস্থিতি একান্ত কাম্য। উনি তখন বলেছিলেন যে আমি বোধহয় এবং বলি যে তুমি ইমিডিয়েট একটা কপি দাও, যদি কপি তুমি দিয়েও এসছো এবং এসডিও সাহেব এই প্রোগ্রামের জন্য অনুমোদনও দিয়েছেন, তথাপি তুমি একটি কপি ওনাকে আরেকবার দিয়ে এসো যাতে উনি এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেন। উনি বলেছিলেন যে আমি চেষ্টা করব, যদিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা খুব ব্যস্ত আছি, তথাপি আমি আপনাকে কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব, আমি পারলে 10 মিনিটের জন্য, আমি 2 মিনিটের জন্য হলেও আপনার সঙ্গে এসে আপনার প্রোগ্রামের সঙ্গে আমি যোগাযোগ করব এবং যোগদান দিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় যে উনি হয়তো ওই পঞ্চায়েত ইলেকশন জন্যই উনি আসতে পারেননি, কিন্তু উনিও বলেছেন যে আমি আপনার এত অঞ্চলের যে মানুষজন আছে
জাতি উপজাতি এবং অন্যান্য আপনাকে আমি কথা দিচ্ছি, নর্থ সাউথ দুজন এসডিও আমাকে এই প্রতিশ্রুতি দিলেন। এরপরে আমি প্রিয় আপনাদের এই অঞ্চলের প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার তপশিলি জাতি উপজাতি মানুষ আমাদের কাছে এখনো যদি তাদের সঠিক পরিচয়পত্র দিয়ে যদি আমাদের কাছে দাবি দেওয়ার জন্য আবেগ বা সহযোগিতার জন্য হাত বাড়ায়, আমরা আশা করব যে আমরা তাদেরকে সহযোগিতা করার সম্ভাবনা করব। এই প্রতিশ্রুতি আমরা এই মঞ্চে দাঁড়িয়ে দিতে পারি। সেরকম জায়গায় যাওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা এই সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, সুতরাং আমরা এমন একটা অর্গানাইজেশন যারা আমরা সহজে সরকারের সর্বস্তরে এবং শীর্ষ স্তরে আমরা সহজে পৌঁছতে পারি, এরকম আশা আমরা রাখি। তো বন্ধুগণ, আগামী দিনে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়ু করছি না। অনেকে বক্তব্য আছেন, বক্তব্য রাখার সদস্য আছেন এবং আমাদেরকে ইতিমধ্যে ব্যারাকপুরে একটি রক্তদান শিবির হচ্ছে বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে। সেখানে আমাদেরকে দুপুরে পৌঁছতে বলেছিলেন, কিন্তু আমরা সেটাকে বলেছি যে আমাদের এরকম একটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম হয়ে আছে, আমরা সেখানে তোমাদের এখানে সহজে আসতে পারবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করব। তো যদি এখানে আমাদের তাড়াতাড়ি এই জামালপুর ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান যদি তাড়াতাড়ি সুষ্ঠুভাবে মিটে যায়, আমরা চেষ্টা করব আসার পথে এখানে হয়ে যেতে। কিন্তু ওনারা বারবার বলেছেন, ইতিমধ্যে দুবার ফোনও করেছেন যে আমরা যাতে ওদের ওখান দিয়ে হয়ে একবার অনুষ্ঠানে ওদের ওখানে উপস্থিত হতে পারি, তার জন্য ওনারা আহ্বান জানিয়েছেন। আমরা চেষ্টা করব। তো সেই জন্য বলছি যে আগামী দিনে আমার এখানে যে এই অঞ্চলের যে তপশিলি জাতি উপজাতি মানুষ আছেন, তারা আমাদের যে আমি যে বক্তব্য বললাম এবং যেভাবে আমরা কাজ করছি, সেই যেভাবে হাত বাড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করছি, সেইভাবে যদি আপনারা আমাদের সাথে এবং অন্যান্য অগ্রসর সম্প্রদায়ের মানুষকে এবং যেসব প্রশাসনের কত ব্যক্তিরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকবেন বলেছেন, তাদের সময় সম্পদ থেকে আমাদের এই অল ইন্ডিয়া এসসি বেসি এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে আগামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। জামালপুর ব্লক ইউনিটের এই যে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আজকে আমার সামনে উপস্থিত আমার তপশিলি জাতি আদিবাসী ভাই বোন বন্ধু এবং আমার সহযোগীরা, মঞ্চে উপবিষ্ট আমার সাংগঠনিক গুরু সিজেন দাস সাহেব এবং রায়সভাই মহাশয় সাহেব মহাশয় আছেন, খোকন দা, অরুণ দা এবং আমার অন্যান্য সহকর্মী। আজ অল ইন্ডিয়া এসসি কমিশন কাউন্সিলের তরফ থেকে আপনাদের কাছে এসেছি কিছু বলার জন্য। আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে দীর্ঘদিন। ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানের রচনা করেছেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ভারত রত্ন শুধু তাই না, পৃথিবীর 6 জন সেরা পণ্ডিতদের মধ্যে একজন। ভারতবর্ষের সংবিধানে তিনি যা দিয়ে গেছিলেন সেগুলো কি আমরা পেলাম? আজ কিন্তু হিসেব মেলানোর সময় এসছে বন্ধু। আজ আপনারা যদি সংগঠিত না হতে পারেন, ভারতবর্ষের সংবিধানে যে 24টা ধারা আমাদের তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের মানুষদের জন্য সুরক্ষার জন্য 24টা ধারা ভারতবর্ষের যে রচনা করে গেছিলেন বি.আর. আম্বেদকর, তার প্রতি আমরা সম্মান বা শ্রদ্ধা জানাতে পারিনি। আজকে এই স্বাধীনতার 60 বছর পরেও আমরা আমাদের ন্যায় বিচার পাইনি। আমাদের তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর সম্প্রদায় সেই সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজও বঞ্চিত, আজও অত্যাচারিত, আজও নিপীড়িত। আজও আমাদের ভারতবর্ষের যে 2001 সালে যে সেন্সাস রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখলে আপনারা দেখতে পাবেন আমাদের যে শিক্ষায় তপশিলি জাতির মানুষরা পিছিয়ে, শিক্ষায় তপশিলি উপজাতি মানুষরা পিছিয়ে, স্বাস্থ্য পরিষেবা তাদের অধরা। তাহলে তাদের জন্য কি আছে? আজকে ভারতবর্ষের যে সমস্ত কনজাম্পশন গুডস তার যে রেশিও, সেখানেও আমাদের এসসি মানুষদের রেশিও খুবই কম। কেন আজকে এই বঞ্চনা? আজ ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পরেও আমরা কিন্তু সংগঠিত হতে পারিনি। আমরা পারিনি আমাদের লড়াইকে পৌঁছে দিতে। আমাদের লড়াইয়ের যে সমস্ত ধারা ভারতবর্ষের সংবিধানে রচনা করে গেছিলেন বি.আর. আম্বেদকর, তার ফল
তপশিলি জাতি মানুষদের জন্য বিভিন্ন ধরনের যে প্রকল্প আছে, আপনারা যদি দেখেন প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফিরে যাচ্ছে, আমাদের কেন্দ্রে টাকা নেওয়ার লোক নেই। সত্যি কি তাই? আমাদের এখানে কি তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী ভাই বন্ধু বোন যারা নেই, শিক্ষিত যারা এই লোনের সুযোগগুলো নিতে পারে, যারা নিজেদেরকে নিযুক্তি করতে পারে, কিন্তু পায়নি, কেন ফিরে যাবে? এই যে এনআরজি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেখানে 2006 সংসদে পেশ হয়েছে বা আইনটা তৈরি হয়েছে, তারপরেও আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ন্যাশনাল রুরাল গ্যারান্টি স্কিমে 100 দিনের কাজ দিচ্ছে। সেখানে 3টে জায়গায় বলা আছে এসসি এসটি লোকেদের জমিকে চাষযোগ্য জমি করতে হবে, এসসি এসটি লোকেদের জমিকে তাদের সেচের জল এর ব্যবস্থা করতে হবে, এবং সেখানে বৃষ্টির জল যাতে ধরে রাখে সেই ব্যবস্থা করতে হবে, এবং সেটা গভর্নমেন্টের যে টাকা, যে 100 দিনের কাজ সেই টাকায় হবে। কিন্তু আজকে আপনারা কি বলতে পারবেন কোন জায়গায় এই জিনিস হয়েছে, কেন হয়নি? তাই বন্ধু, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, শুধু একটা জিনিস বলবো, লড়াইয়ের জন্য তৈরি হন। আপনারা যদি লড়াই না করতে পারেন, আজকে 7 বছর স্বাধীনতা, 7 বছর কেন 6000 বছর হয়েও আপনারা কোনোদিন ন্যায় বিচার পাবেন না। আপনাদের পিছিয়ে থাকতে হবে, আরো 1000 বছর পিছিয়ে যেতে হবে। তাই আপনারা আজকের থেকে প্রতিশ্রুতিবদ্ধ হন, আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এখন আবদ্ধ হন। অল ইন্ডিয়া এসএসটি কমিশন কাউন্সিলের তরফ থেকে গ্রামে-গঞ্জে সারা ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের যে আমাদের যে সমস্ত গুরুদের যারা এখানে বসে রয়েছেন, সংগঠনে তারা যে ছড়িয়ে দিয়েছে, আমরা যেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে আসুন। আপনাদের সাথে আমরাও পৌঁছে দেবো আমাদের আন্দোলন, সেই আন্দোলন যাতে আমাদের লোক ন্যায় বিচার পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত। বাংলার সুন্দর প্রিয় জনসাধারণ, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের মনের দুঃখের বেদনার সাথী হওয়ার জন্য। বিভিন্ন বক্তাদের মুখে আপনারা শুধু বেদনা আর দুঃখের কথা শুনলেন। এই বেদনা আর দুঃখের তপশিলি জাতি উপজাতি মানুষের কথাই ভেবেছিল, সে কথা নয়। তিনি ভেবেছিলেন ভারতবর্ষের কথা। ভারতবর্ষের কথা বলতে গেলে এমন একটা কথা বলতে হয় যে ভারতবর্ষ যে সময় স্বাধীন হয়েছে, সেই সময় ভারতবর্ষের আশেপাশে দু একটা দেশের কথা আমরা বলতে পারি। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, কি সংবিধান তাদের, কি তাদের প্রশাসন। কিন্তু বি.আর. আম্বেদকর শুধু মানুষকে রক্ষা করতে চায়নি, তপশিলি জাতির মানুষকে রক্ষা করতে চায়নি, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষকে রক্ষা করতে চেয়েছিল। দুদিন বাদে বাদেই বাংলাদেশে কি সামরিক শাসনের উৎপত্তি হয়ে যায়। পাকিস্তানের সামরিক শাসন কি শাসন সেটা কেউ বুঝতে পারে না। এই যে আমাদের পাশে রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেই ভারতবর্ষকে রক্ষা করে গেছেন। ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোয় যে সংবিধান তৈরি করে দিয়ে গেছেন, সেই সংবিধানের রাষ্ট্রীয় কাঠামোর উপর নির্ভর করে ভারতবর্ষ এখনো দাঁড়িয়ে আছে। এইটা শুধু যে তপশিলি জাতির জন্য আম্বেদকর করে গেছেন এটা নয়, সারা ভারতবাসীকে এটা উপহার দিয়ে গেছেন। এখানে জাত পাতের কোনো স্থান নেই। ভারতবর্ষ তার পার্লামেন্টারি ফর্ম নিয়ে এখনো মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। এখানে কোনো জাত পাত নেই, এখানে সবাই আমরা ভারতবাসী। এখন ভারতবর্ষের মানুষ উচ্চ বর্ণ কি নিচ বর্ণ, 60 বছরের শাসনে কেউ সুখী না। তপশিলি মানুষ বলছে আমরা আমাদের অধিকার পাইনি, কোথায় গেল আমাদের অধিকার? উচ্চ বর্ণের মানুষ বলছে সব শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সোনার চামচটা নিয়ে নিয়েছে, আমরা পাচ্ছি না, তারাও সুখী না। তাহলে কারা সেই সুখের অবস্থান করছে? সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক চক্র। ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে, যত ইজম আছে, বিভিন্ন রং পতাকা পরিবহন করে এরা ভারতবর্ষের মানুষের কোনো কাজ করে না। এরা সবাই মনুবাদের প্রতিনিধি। এই মনুবাদের প্রতিনিধি হিসেবে যখন যেভাবে পারে সেইভাবে মানুষের সহায়। ভারতবর্ষের যে মনুবাদ, সেই মনুবাদে ভারতবর্ষের মানুষকে এইভাবে শোষিত নিপীড়িত করতে করতে উচ্চ
রচনার পরবর্তীকালে বাবা সাহেব বলেছিলেন একটা ব্রাহ্মণ যে 100-150 খানা করে বিয়ে করে যায়, সেই বিয়ে করার পর তাদের যে সংসার ছড়িয়ে চলে যায়, তাদের দেখভালের যে কোনো রাস্তা থাকে না, তাতে যে ব্রাহ্মণ সম্প্রদায়ের সৃষ্টি হয়, তাদের ভবিষ্যৎ কি হবে? এইভাবে যে সৃষ্ট ব্রাহ্মণ সম্প্রদায়ের সংখ্যা বেড়ে গেছে, তাদের জন্য অপ্রয়োজনীয় মন্দির তৈরি করতে হয়, যেখানে সেখানে হাজার হাজার দেবদেবী সৃষ্টি করতে হয়। শ্রমজীবী মানুষ পরিশ্রম করে সেই টাকা দিয়ে মন্দির তৈরি করে সেই মন্দির থেকে আয়ের মাধ্যমে এই ব্রাহ্মণ শ্রেণীকে লক্ষ লক্ষ ভারতবর্ষের ব্রাহ্মণ শ্রেণীকে ভরণ পোষণের ব্যবস্থা করতে হয়। কিন্তু এটাই তো শেষ কথা নয়। ব্রাহ্মণ্যবাদের নামে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা দেশ শাসন করে, সেই কয়েকটা মাত্র লোক দেশের সমস্ত ভালো ঘি দুধ সর তারাই খেয়ে ফেলে। আর ব্রাহ্মণদের মধ্যেও হাজার হাজার ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ আজ দলিত নিপীড়িত মানুষের স্থানে জীবনযাপন করে। এক একটা ব্রাহ্মণ শ্রেণীর মানুষকে দেখা যায় একটা দোকান থেকে আর একটা দোকানে ছুটে চলে যাচ্ছে, কপালে টিপ দিয়ে পয়সা রোজগার করছে। আবার কাউকে দেখা যাচ্ছে বাড়ি থেকে বাড়িতে পুজো করতে বেড়াচ্ছে, খুব সাধারণ জীবনযাপন করে। এদের দেখলে মানুষের দুঃখ হয়। শুধু দলিত মানুষের মনেই দুঃখ নেই, এই ব্রাহ্মণ শ্রেণীর যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই জীবিকায় জানে যে এই জীবিকাটা তাদের পক্ষে বাঞ্ছিত নয়, তারা সেটাকে চায় না, তবু তাদেরকে এই জীবনযাপনে বাধ্য করতে হচ্ছে। তাই আজ ভারতবর্ষের কেউ সুখে নেই। এই রাজনৈতিক ষড়যন্ত্রে, এই মনুবাদের ষড়যন্ত্রে ভারতবর্ষ দুর্বল হয়ে গেছে, পিছিয়ে গেছে। মনুবাদে বলেছিল নারীর কোনো অধিকার নেই, নারীর কোনো জমির অধিকার থাকবে না, নারী হবে পুরুষের দাস। এই সমস্ত জিনিসকে লড়াই করে তাদের সাংবিধানিক ক্ষমতার মধ্যে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য বাবা সাহেব চেষ্টা করে গেছেন। তারপরে হিন্দু সমাজের মধ্যে এমন সমস্ত ব্যবস্থা ছিল যে একজন পুরুষ মারা গেলে তার স্ত্রীকে তার সঙ্গে পুড়িয়ে মারা হবে, এই ছিল হিন্দু ধর্মের বিধান। রামমোহন রায় লড়াই করতে করতে তার জীবন বিসর্জন দিয়ে গেছেন। হিন্দু নারীকে এভাবে পুড়িয়ে মারা যায় না, তার বিরুদ্ধে লড়াই করে একজন ব্রাহ্মণ সেই লড়াইতে সেই প্রতিষ্ঠা করতে পেরেছেন। তারপরে ওই যে একই ব্রাহ্মণ বিবাহ করতে করতে চলে যায় জীবনে, সারা জীবনে তাদের ছোট ছোট মেয়েরা অকাল বৈধব্য চলে আসে। সেইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়াই করেছিলেন যে এই বিধবা নারীদের কি হবে। এইভাবে এই জিনিসটাকে, সমস্ত জিনিসকে সংরক্ষিত করে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যম দিয়ে, আইনের মাধ্যম দিয়ে বলতে চেয়েছিলেন ভারতবর্ষে বাস করা প্রতিটি পুরুষ একটি মাত্র বিবাহ করবে, এবং এই ধরনের সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করে গেছেন। এই ব্যবস্থা কার্যকর করতে গিয়ে পদে পদে বাধা এসেছে। এই সমস্ত মনুবাদের বাধা অতিক্রম করে বাবা সাহেব এগিয়ে চলে গেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্থাপন করেছেন বাবা সাহেব। বাবা সাহেব 8 ঘন্টা কাজের ব্যবস্থা করেছেন। এইভাবে সমাজ জীবনের যত কাঠামো বাবা সাহেব তৈরি করে দিয়ে গেছেন। তাই আজ বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করতে এসে আমরা ব্রাহ্মণের ছেলেকে সঙ্গে পাই। শুভময় ঘোষাল ব্রাহ্মণের ছেলে, সে বুঝে গেছে এই সমাজের কাঠামোতে ব্রাহ্মণ সূত্রের কোনো ভেদ নেই, মানুষ দলিত অবহেলিত, তার কোনো জাত নেই। তাই লড়াই করতে হবে নিজের বিবেককে সঙ্গে করে। এই জন্যে আপনাদের সামনে আমরা এই কথাই বলতে চাই, নারী পুরুষ নির্বিশেষে সকলে তাদের বিবেককে জাগ্রত করে শিক্ষার পদ্ধতিতে, সংগঠনের মাধ্যমে বাবা সাহেবের আদর্শকে সঙ্গে রেখে এবং যত সুযোগ সুবিধা, যত নিয়ম কানুন, যত পদ্ধতি প্রবর্তন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ইতিমধ্যে ব্যবস্থা করেছে, তা যদি নিজের বিবেককে জাগ্রত করে, নিজের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করে, নিজের লড়াইয়ের মাধ্যমে যদি আদায় করে নিয়ে যাওয়া না যায়, তবে ব্যক্তির সমস্যা মিটবে না, দেশের সমস্যাও মিটবে না। তাই বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। আরো বক্তব্য বলার ছিল, আরো বিশ্লেষণ করার সুযোগ হয়তো ছিল, কিন্তু আজকে আমরা সময়কে সংক্ষিপ্ত করতে হচ্ছে। আপনারা বাবা সাহেবকে জানুন, বাবা সাহেবের আদর্শকে গ্রহণ করুন, করে ভারতবর্ষের মুক্তি, নিজের মুক্তিকে খুব তাড়াতাড়ি সম্মুখে উপস্থিত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভীম। মাননীয় চেয়ারম্যান ইতিহাস সভায়
All India Scheduled Caste, Scheduled Tribe, Backward Classes, Coordination Council, দুটো ব্যক্তিত্বের উপরে নির্ভরশীল। এক ভগবান বিরসা মুন্ডা, দ্বিতীয় ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা এই দুই ব্যক্তিত্ব আদর্শ নিয়ে চলছি, মানুষের মঙ্গল করব। আমার এই সংগঠন অরাজনৈতিক, এর মধ্যে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমার কাছে যখন আসবেন তখন আপনার সেই পার্টির ভোটটা কাছে ঝুলিয়ে রেখে সম্পূর্ণ একটা সামাজিক সংস্থা। আপনারা এদের মান সম্মান থাকছে না। সারা পৃথিবীতে তিনি তার বিদ্যাবার্তা ছড়িয়ে দিয়েছিলেন। পৃথিবীর কয়েকটা বিদ্যালয়ের মধ্যে তিনি একটি ছিলেন। তাই সারা জীবন যে দুঃখ কষ্ট, যে নির্যাতন, যে অত্যাচার তিনি সহ্য করেছিলেন তৎকালীন আমাদের ভারতবর্ষের ব্রাহ্মণ সমাজ থেকে, তিনি সেইগুলো তার মনে ঐক্যাত্মিক করে গেছেন আমাদের সংবিধানে। তার মনে তিনি সারা জীবন অসাম্যতে ভুগেছিলেন। তিনি চেয়েছিলেন দেশের সাম্য প্রতিষ্ঠা করতে, তিনি চেয়েছিলেন দেশের স্বাধীনতা আনতে, তিনি চেয়েছিলেন দেশের সৌভাগ্য আনতে, তিনি চেয়েছিলেন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এই চারটে বাণী, এই চারটে স্ট্যান্ড পয়েন্ট তার জীবনে ছিল মূর্ত প্রতীক: ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস এন্ড ফ্র্যাটারনিটি। এই চারটে মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে তিনি সংবিধান রচনা করেছিলেন, যার জন্য তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলকে প্রাপ্ত করে তিনি ভোটের অধিকার দিয়েছিলেন। এই একটা বিরাট সাম্য। সকলেই একজন ব্রাহ্মণ যে ভোট দিতে পারবেন, একজন সূত্র যে ভোট দিতে পারবেন এবং একজন বৈশ্য ঠিক সেই ভোট দিতে পারবেন। ফুলের মতো সুন্দর পবিত্র মুখখানা, চোখে দুর্বার আকর্ষণ। আপনারা ওকে সহযোগিতা করবেন, ও নিশ্চয়ই আপনাদেরকে আশার আলো দেখাতে পারবে। সহ সম্পাদক শুভাশিস ঘোষাল। এই শুভাশিস ঘোষাল এর কথা আপনাদের আগেই বলেছি। শুভাশিস ঘোষাল শুভময়, একে দেখলে আমাদের মনে পড়ে যায় শরৎচন্দ্রের পল্লী সমাজে রমা আর রমেশের কথা। সেই নায়ক আর একজন সানি মুন্ডা, অভয়পদ রায়। হ্যাঁ, যাও, অভয়পদ রায়। ষষ্ঠীপদ রায়, শক্তি সিং, সুকুমার মালিক, প্রদীপ হাঁসদা, সানি মুর্মু। হ্যাঁ, সানি মুন্ডা। তুমি দিয়ে দাও। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। অল ইন্ডিয়া সৃষ্টি কোঅর্ডিনেশন কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অল ইন্ডিয়া সৃষ্টি কোঅর্ডিনেশন কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দলিত ঐক্য জিন্দাবাদ,
ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। অল ইন্ডিয়া এসএসটি কোটিশন কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অল ইন্ডিয়া এসএসটি কোটিশন কাউন্সিল জামালপুর ব্লকে লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। অল ইন্ডিয়া এসএসটি কোটিশন কাউন্সিল জামালপুরে এসসি লোকেদের জন্য লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। অল ইন্ডিয়া এসএসটি কোটিশন কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।